কারণ একটু একটু খাওয়ার পরে ওরা বেশি কিছু খেতে চায় না, এজন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। যদিও রমজান শুরু হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তো রমজানের ভিডিওগুলো মেক করতে করতে আমার একটু দেরি হয়ে গেছে। কারণ আমি তো নর্মালি বলেছি আমার আগের ভিডিওটাতে একটু অসুস্থতার কারণে আসলে এবার ভিডিও রেডি করা, তারপর হচ্ছে ইফতারের প্রিপারেশন করা, সব কিছু আমার একটু এলোমেলো হয়ে গেছে। তারপরে এবার তো মানে আগে প্রতি রোজায় আমি আগে ইফতার বানিয়ে বা ফ্রোজেন করে ফ্রিজে ডিপে রেখে দিই। তো এবার আর এমনটা করা হয়নি। এবার মানে ইফতার শুরু করার আগেই যা যা পারি তাই বানাচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি তৃতীয় রোজাতে হালিম বানিয়েছিলাম, ওইটাই আর কি রেডি করতেছিলাম। হালিমটা আমি নর্মালি যখন রেডি করি আমি কিন্তু লাস্ট ফিনিশিংয়ে হালিমে সুন্দর করে বাগার দিই। বাগার দিলে কিন্তু হালিমে সুন্দর একটা স্মেল আসে। বাগারটা সবসময় আমি ভালো ঘি দিয়ে দিই, তাহলে কিন্তু হালিমটা খেতে অনেক বেশি টেস্ট আসে। তো এখানে ইফতারের আগে আমি সব কিছু রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমি চিকপিস দিয়ে একটা সালাদ করেছি। এই সালাদটা খেতে অনেক ভালো লাগে। এটা বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে করলে আরও বেশি খেতে ভালো লাগে। আসলে ইফতারে এমনটা না যে একদম ফ্রাইড খাবার বা আলু চপ পেঁয়াজ বেগুনি খেতে হবে, আপনার যা ভালো লাগে ওইটাই খাওয়াটাই উচিত। আর তাছাড়া যেটা একটু হেলদি খাবার খেলে ইফতারে বেশি ভালো লাগে। সারাদিন ইফতার করার সারাদিন না খেয়ে থাকার পরে আমাদেরকে আসলে বেশি তেলের খাবারটা না খাওয়াই ভালো। একটু হেলদি খাবার খেলে দেখা যায় রোজা রেখে সবার শরীরটা ভালো থাকে। তো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে একটু অয়েলি খাবার বা এই আলু চপ পেঁয়াজ বেগুনি এগুলোর থেকে একটু দূরে রাখার জন্য, একটু হেলদি খাবার ওদেরকে দেওয়ার জন্য। তো ওরা এগুলো পছন্দ করে, আমারও ভালো লাগে বাচ্চাদের জন্য সব কিছু খুশি মনে রেডি করতে। ইফতারের পরে এর সাথে খেলতে হবে, নয়তো সারাক্ষণ পিছে পিছে ঘুরবে আর ঘুরবে। এই যে এই যে এটা পুরো নষ্ট করে ফেলছে, পুরা নষ্ট করছে কে? নষ্ট করছে কে? হ্যাঁ তুমি নষ্ট করছো, তুমি তো নষ্ট করছো, তুমি তো নষ্ট করছো। বাংলাদেশে ধূমপান ও মাদকজাত দ্রব্য ব্যবহার কি করে কি করে কি করে পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ। জানেন এক ধারার 7 যা আমি ধরবো না, এটা এখানে রাখলে এখন সে খেলবে, এটা বের করবে টেনে টেনে। দেখো কি করে, এখন বের করবে টেনে টেনে বের করবে। সেন্টার মসজিদে তারাবির করতে যাইতেছি। মেট্রো থেকে নেমে এতখানি হাঁটতে হয়, প্রত্যেক দিনে আমাদের লেট হয়ে যায়। কারণ আমার বাসা পাহাড়ের নিচ থেকে নামতে 10 মিনিট, এখানে নেমে হেঁটে যেতে আর 10 মিনিট 20 মিনিট আমাদের এখানে চলে। 20 মিনিটের বেশি চলে যায়, তাই না? 20-25 মিনিট তো আমাদের হাঁটতেই হয়। তারপর ভিতরে মেট্রো থেকে আসতে 5 মিনিটও লাগে না। মেট্রো থেকে আসতে 5 মিনিট লাগে না, একটা স্টেশন পরে তো। কিন্তু হেঁটে মসজিদে যেতে যেতে আমার অনেক বেশি সময় লাগে, তাই না? এই যে এই দুইজন হচ্ছে আমার পার্টনার। হাইশা, দেখি কতদিন পর্যন্ত পড়তে পারি। চিন্তা তো করছি যতদিন আল্লাহ সুস্থ রাখে বা দৌড়ায় দৌড়ে আসতে পারি ততদিন। কত তাড়াতাড়ি ভিতর করতে পারবো না, তাই না? বাসায় তো অনেক কাজ থাকে, সব শেষ করে দেখেন কত দূর মসজিদ, কতখানি রাস্তা হাঁটতেই আছে। সবাই যাচ্ছে, ওই যে মানুষ সব কিন্তু এরা নামাজ পড়তেই যাইতেছে। দেশে আসলে এগুলো ফিল করতাম না, দেশে তো বাসায় পড়তাম, কিন্তু এখানে আসার পরে মনে হয় মসজিদে আসলে যে কি একটা শান্তি লাগে। আর সবাই আসে, মেয়েদেরও অনেক আলাদা স্পেস আছে নামাজ পড়ার জন্য, সুন্দর ভালো লাগে। মসজিদটা অনেক বড়। তো যাই মসজিদে যাই, পরে আবার কথা হবে। মসজিদে চলে আসছি, চারটা কি সুন্দর আজকে। ভিতরে জ্যাকেট খুলি তাড়াতাড়ি করে, দেরি হয়ে গেছে আসতে আজকে। তেমন আহামরি কিছুই করি নাই, পেঁয়াজ আলু চপ করছি আজকে প্রথমবার। আর এই যে স্পেশালভাবে হালিমটা রেডি করে দিচ্ছি, কারণ একটু খাওয়ার পরে ওরা বেশি কিছু খেতে চায় না, এর জন্য। কই তোমরা হয়েছো? আজান দিয়ে দিব তো, রেডি হয়ে আসো। সবাই সাইডে যাও, দেখি এলবেন কি হয়েছে। চোখ টিপতেছ, ডাক দিলে আবার চোখগুলো ম্যাও ম্যাও। আসো যারা আজান দিয়ে দিবে, এখন বসো, কত বসো। তার মধ্যে এত বৃষ্টি হইতেছে বাইরে, আল্লাহ। সারাদিন আজকে গোটা বৃষ্টি পড়ছে, এখন আবার অনেক জোরে পড়তেছে। কি অবস্থা বৃষ্টিতে। লিসবনের আসলে শীতের সময় এটা মানে কমন, বৃষ্টি যে হবেই।
দরজা জানালাটা বন্ধ করে দে। হ্যাঁ, অনেক ঠান্ডা হয়ে গেছে, বাসাটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। বাবা এটা বন্ধ করে দাও, তোমার জানালাটা বন্ধ করে দাও। টিভিতে তো আর কোরআন তেলাওয়াত হবে না, আমাদের তো আর মানে এই টিভি না, আমাদের তো ইউটিউব চ্যানেল, তাই না? তো এখানে হচ্ছে আমি ইন্ডিয়ান স্টাইলে তেহারি করতেছি। ওরা তো ইন্ডিয়ানরা কিন্তু এটাকে হোয়াইট পোলাও বলে। তো ওইটাই আমি বানাচ্ছি। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে টমেটো কেন দিয়েছি, টমেটো তো দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না হোয়াইট পোলাওর মধ্যে। না, ইন্ডিয়ান স্টাইলে যদি করেন তাহলে হচ্ছে ওরা এখানে টমেটো, ক্যাপসিকাম আর সব ধরনের স্পাইসিস দিয়ে থাকে। তো আমি ওইটাই ফলো করেছিলাম। তো আমি সব মশলা মিক্স করে মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না, নেক্সট টাইম আমি এটার প্রপার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা ফলো করলে আপনারা খেয়ে বুঝতে পারবেন যে এই হোয়াইট পোলাওটা যে এত মজা হয়। আমাদের দেশি যে তেহারিটা হয় ওইটার মতো না, এটা সেম ডিফারেন্ট হয়, কিন্তু মশলাটা আমরা হচ্ছে ঘরোয়া যে মশলাগুলো থাকে ওটা দিয়ে রেডি করা যায়, একদম ইজি অনেক। তো যাই হোক, আমাকে আপু জিজ্ঞেস করেছে পর্তুগালে হাউস রেন্ট সম্পর্কে। আমি আমার এর আগেও অনেকগুলো ভিডিওতে বা একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পর্তুগালে আসলে হাউস রেন্ট পাওয়াটা মনে হবে যে সোনার হরিণ পাওয়া, এমনটাই মনে হবে। ভালো একটা জায়গায় আপনি হাউস খুঁজতে যাবেন, ভালো একটা পরিবেশে আপনি বাসা খুঁজবেন, সেখানে আসলে দেখা যায় বাসা ভাড়াও অনেক বেশি, তারপর মন মতো কিন্তু পাওয়াও যায় না, এমন একটা অবস্থা হয়ে যায়। এশিয়ানদের দেখা যায় কি ওরা বাসাটা ভাড়া দিতে চায় না সহজে, কারণ এশিয়ানরা বাসা অনেক নোংরা করে, নষ্ট করে। এই কারণে ওরা হচ্ছে এশিয়ানদেরকে সহজে বাসা ভাড়া দিতে চায় না। মনে অনেক জায়গায় আছে যে একজন হচ্ছে যে 2 রুমের বা 3 রুমের একটা হাউস রেন্ট নেয়, নেওয়ার পরে হচ্ছে সেটা আবার 2-3টা ফ্যামিলি মিলে ওই ফ্ল্যাটের মধ্যে থাকে। তো এইগুলো তো আস্তে আস্তে মনে করেন যে এখানকার মানুষদের কানে যাচ্ছে বা ওনারা এগুলো জানে। তো সেজন্য হচ্ছে এখানে আসলে পর্তুগালে এশিয়ানদের বাসা ভাড়া পাওয়াটা একটু টাফ হয়। তারপরেও মানুষ পেয়ে যায়, দেখা যায় কারো না কারো মাধ্যমে, দেখা যায় বাঙালি এজেন্সি বা একজন ফ্ল্যাট নিয়ে তারা হচ্ছে ওই ফ্ল্যাটটা কী করে আরেকজনের কাছে ভাড়া দিয়ে দেয়, বা সে নিজে থাকে না, তখন হচ্ছে যে বাসা সহজে পাওয়া যায়। এছাড়া পর্তুগালের হাউস রেন্ট অনেক অনেক বেশি। যারাই আসবেন তো এটা মাথায় রাখবেন যে পর্তুগালে হচ্ছে 1 রুমের ভাড়াও আপনার বেশি ভালো একটা জায়গায় হতে গেলে 200 থেকে 400 ইউরো আপনাকে বা 500 ইউরো আপনাকে গুনতে হবে। আবার দেখা যায় ফ্যামিলিতে যদি ছোট ছোট 2-3টা বাচ্চা থাকে তাদেরকেও অনেকে সহজে বাসা দিতে চায় না, তাদের জন্য 1 রুম কিন্তু প্রবলেম হয়ে যায়। তো 1 রুমে ছোট ছোট বাচ্চাদের নিয়েও কিন্তু এমনও অনেক মানুষ আছে ছোট বাচ্চাদের নিয়ে 1 রুমে অনেক কষ্ট করে থাকে, কারণ 400-500 টাকা যদি আপনার 1 রুমের ভাড়া হয় তাহলে ফুল ফ্ল্যাটের ভাড়া কত হতে পারে এটা আপনারা আইডিয়া করে নিতে পারেন। জায়গা ভিত্তিক আপনার হচ্ছে এখানে হাউস রেন্ট। তো যাই হোক, আমি যতটুকু জানি বা যতটুকু আপনাকে বলে বোঝাতে পেরেছি, আশা করব আপু আপনি বুঝতে পেরেছেন। আমার এই আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।